কঠোর লকডাউন বাড়ছে ২৮ এপ্রিল পর্যন্ত। করোনায় একদিনে ১১২ মৃত্যুর রেকর্ড, শনাক্তের হার ১৭.৬৮%। চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার পরামর্শ দুদকের। স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির সংখ্যা টিআইবি। লকডাউনে কাজ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে দিনমজুরেরা। পেটের তাগিদে কেউ কেউ বের হলেও পড়ছেন পুলিশি বাধায়। বিশ্বে একদিনে করোনায় ৯,৭০০ মানুষের প্রাণহানি, শনাক্ত ৬,৫০,০০০-এর বেশি রোগী। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২১ তারিখ শেষ হওয়া বিধিনিষেধ এখন চলবে এপ্রিলের ২৮ তারিখ পর্যন্ত। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আগেরটা ২১ এপ্রিল পর্যন্ত ছিল, ২২ থেকে আরও ৭ দিন এটা নির্ধারিত করা হয়েছে। এটি একটি এমার্জেন্সি সভা হয়েছে, সভাতে ক্যাবিনেট সচিব মহোদয় উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেছেন। ১২ এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধিনিষেধগুলো ছিল ওটা আরও ১ সপ্তাহ বলবৎ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষেধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে ১২ এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনে দেয়া হয় ১৩টি নির্দেশনা। এসব বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী আরো ৭ দিন যেটা আমাদের বিধিনিষেধটা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তটা হয়েছে আর কি। এই বিধিনিষেধগুলো যেভাবে আছে সেভাবে চলবে। প্রধানমন্ত্রী স্বাক্ষর হলেই প্রজ্ঞাপন আকারে দেওয়া হবে। করোনা পরিস্থিতির অবনতিতে দেশে ২৯ মার্চ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ সহ ১৮টি নির্দেশনা জারি করে সরকার। আর এপ্রিলের ৫ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আরোপ হয় ১১ দফা বিধিনিষেধ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের ষষ্ঠ দিনে আবারও রাজধানী ছাড়ছে মানুষ। যাচ্ছেন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারে। আর এসব কিছু চলছে পুলিশের সামনেই। মূল সড়কে ভিড় কম থাকলেও ছোট সড়ক অলিগলিতে প্রায় স্বাভাবিক অবস্থা। এদিকে বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীর অন্তত ১০ জায়গায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ষষ্ঠ দিনেও যেন নগরীতে ঢিলেঢালা কঠোর লকডাউন। এরই মধ্যে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। তারপরও চলছে নির্দেশনা না মানার প্রতিযোগিতা। বিধিনিষেধের প্রতি তোয়াক্কা নেই বেশিরভাগ মানুষের। অকারণে বাইরে বের হচ্ছেন মানুষ, কেউ কেউ মাস্ক পরলেও তা নেই মুখে। উপেক্ষিত সামাজিক দূরত্ব। এদিকে চেকপোস্টগুলোর শিথিলতার সুযোগে রাজধানী ছাড়ছে মানুষ। মোটরসাইকেল, অটোরিকশা বা প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। নজরদারি এড়াতে কেউ আবার চেকপোস্টের খানিক দূরে গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর গিয়ে আবার উঠে গন্তব্যে যাচ্ছেন। আমার পরিবার অসুস্থ, আমার মা বাবাকে দেখতে হয়, কত বছর তারপরে আসতেছি, দূরত্ব বজায় রাখতেছি, মাস্ক পরে রাখতেছি। বাস সমস্যা নেই, তো রিস্কে দিয়ে যাবো। পুলিশ বলছে সড়কে যান চলাচল কিছুটা সামলানো গেলেও হেঁটে চলা মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অজুহাত তো মানুষের থাকে, অধিকাংশ ক্ষেত্রেই যেটা অজুহাত আমরা পাচ্ছি যে আপনি জানেন গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খোলা আছে। তো এই গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন যখন আইডি কার্ড দেখা যায় তাকে ছেড়ে দিতে আমি বাধ্য, এই একটা অজুহাত আছে। আর একটা হলো চিকিৎসার কথা বলছে মানুষ, আমি অসুস্থ, হাসপাতালে গিয়েছি। এদিকে মহল্লার সড়ক গলিতে গলিতে দেখা গেছে মানুষের ভিড়। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ কার্যকরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দোকান খোলার দায়ে জরিমানা করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ঘড়ির দোকান থেকে অ্যানোডার্স যে দোকানগুলো খোলা আছে তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করছি বন্ধ রাখার জন্য, এবং তাদেরকে জাস্ট আমাদের কঠোর পদক্ষেপ অনুযায়ী দণ্ড প্রদান করা হচ্ছে। এদিকে এমন লকডাউনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লকডাউনের খবর জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে লকডাউনের কি পরিস্থিতি, বিধিনিষেধ সাধারণ মানুষ কতটা মানছেন? আপনি যে কথাটা বলতেছিলেন যে সারা দেশের নেই, শেরপুরেও করোনা পরিস্থিতি অনেকটাই বাড়তে শুরু করেছে এবং বিশেষ করে এই চলতি মাসে শেরপুরে করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে এবং আমি আপনাকে যে কথাটা জানাতে চাই যে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার লকডাউন ঘোষণা করেছেন, কঠোর লকডাউন। এবং শেরপুরে আমি যেটা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে লকডাউন যে বাস্তবায়নের জন্য তাদের মধ্যে যে একটা আগ্রহ, এটা খুব একটা কম। এবং এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও এই জায়গায় কিন্তু আসলে মানুষ কিন্তু সেটাকে মানতে চাচ্ছে না। আমরা যেখানেই দেখছি পুলিশ, সেখানেই হয়তো লকডাউন কার্যকর। এবং এই জায়গায় একটা বিষয় আপনাকে জানাতে চাই, যেটা হলো যে পুলিশ যেখানে কার্যকর ভূমিকা রাখছে, ঠিক সেই জায়গায় সাধারণ মানুষ তাদেরকে প্রতিপক্ষ বলে মনে করছেন। আমি দাঁড়িয়ে আছি শেরপুর শহরে গুরুত্বপূর্ণ খোয়ারপাড় শাপলা চত্বর মোড়। এই সময়ে সাধারণত এখানে লোক সমাগম খুব একটা বেশি থাকে না অন্যান্য দিনের মতো, কিন্তু আজকে এখানে আমি এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু দেখেন অটোরিকশা, সিএনজি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে স্বাভাবিক একটা চলাচলের ভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে এখানে পুলিশ নেই, যে কারণে এখন সাধারণ মানুষ কিন্তু তাদের স্বাভাবিক চলাচলটা অব্যাহত রেখেছেন। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, যেটা হলো যে গত কয়েকদিন আমি যেটা দেখেছি এবং গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত পুলিশ যেখানে থাকেন সেখানে কিন্তু সাধারণ মানুষ লকডাউনটাকে মানেন এবং পুলিশের সঙ্গে অনেক সময় তাদের বাকবিতণ্ডা চলে আসতেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের একটা প্রতিদিনই তাদের আদালত চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় জরিমানা করা হচ্ছে, কিন্তু এরপরেও মানুষের মধ্যে কিন্তু সচেতন ভাবটা খুব একটা বেশি নাই। এবং আমি যেটাকে বিশেষ করে শেরপুর জেলার বিভিন্ন যে গ্রামীণ বাজারগুলো, হাট বাজারগুলি আছে, সেখানে একেবারে স্বাভাবিক অবস্থা এবং সেখানে লোক সমাগমের কোনো অভাব নেই। এই ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা, এখানে মাস্ক পরার যে একটা প্রবণতা, এটাও তারা মানতে চাচ্ছেন না এবং নানা কারণে, নানা অজুহাতে তারা বিভিন্ন সময় রাস্তার বাড়ির বাইরে চলে আসছে এবং রাস্তায় চলে আসছে। এই ক্ষেত্রে আমরা বলতে চাই, সাধারণ মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত এই লকডাউন কার্যকর নানা মহলে প্রশ্ন রয়েছে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন। দেশে করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। টানা 4 দিন মৃত্যু শতকের ঘরে থাকার পাশাপাশি গত 24 ঘন্টায় রেকর্ড 112 জনের প্রাণহানি দেখল দেশ। সেই সাথে নতুন করোনা শনাক্ত হয়েছে 4271 জনের। শনাক্তের হার 17.68। দেশে করোনা রোধে একদিকে চলছে কঠোর লকডাউন, আর অন্যদিকে মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ যাবৎকালে সর্বোচ্চ 112 জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু হল 10,497 জনের। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 64 জনের বয়স 60 বছরের বেশি। এছাড়া 51 থেকে 60 বছরের 26, 41 থেকে 50 বছরের 12 এবং 31 থেকে 40 বছরের 10 জন রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের মধ্যে অধিক সংক্রমণই মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ। 80% মানুষের মৃত্যু হচ্ছে 50 বছরের উপরে, এবং শুধু তাই নয়, 50 বছরের উপরে যারা মারা যাচ্ছেন তাদের কারো না কারো সিঙ্গেল অথবা ডাবল কোমরবিডিটি রয়েছে, মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি প্রবলেম। 50 ঊর্ধ্ব মানুষ রয়েছে, তাদের নিজেদের দায়িত্ব তাদেরকে কিন্তু সংক্রমণ থেকে দূরে রাখা। তার মানে হচ্ছে যে তারা বাড়িতে থাকবে, যারা কাজ করছে বাইরে তারা কাজ করবে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায়, 24 ঘন্টায় মোট 24,152 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 4,271 জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.68%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত 7,23,221 জন, আর একদিনে সুস্থ হয়েছেন 6,364 জন রোগী। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী চলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ কৃষক লীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবন থেকে এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, গার্গেল করা, ভাপ নেওয়া, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলা, এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি
অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে যেন দেশ ও জাতি মুক্তি পায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন যেন বাংলাদেশ এই মহা দুর্যোগ থেকে যেন দ্রুত মুক্তি পেতে পারে। চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। তবে লকডাউনের কারণে সব কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক। এদিকে লকডাউনে দুদকের কার্যক্রম বন্ধ থাকার সুযোগে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির শঙ্কা জানিয়েছে টিআইবি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে স্বাস্থ্য খাত তাদের কার্যক্রম বাড়িয়েছে। করোনা চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে বেড ও আইসিইউর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় গত বছরের মতো এবারও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতির অভিযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দুদকের গোয়েন্দারা। এসব বিষয়ে একটি কমিটি করে তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে দুদক। প্রাথমিকভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন চাইব। সেই প্রতিবেদন আমরা পর্যালোচনা করে দেখব যে সেই প্রতিবেদন বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। লকডাউন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রতিবেদন যেভাবে খবর বেরিয়েছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে হয়তো এটা আমরা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের যে আইন বিদ্যমান বিধিবিধান সেই আলোকে আমরা অগ্রসর হব। অর্থাৎ প্রথম দিকে এটি অনুসন্ধান এবং পরবর্তীতে তদন্ত এবং মামলা পর্যায়ে যেতে পারে। দুদকের গোয়েন্দাদের তথ্যের সাথে তদন্ত প্রতিবেদনের তথ্য না মিললে দুর্নীতির অভিযোগ নিজেরাই খতিয়ে দেখবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। ভাঙচুরের মামলায় মামুনুল হক 7 দিনের রিমান্ডে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হেফাজত নেতারা। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশে বিক্রি হচ্ছে চড়া দামে, বাড়তি দাম বেঁধে দিয়েছে বিইআরসি। চলমান লকডাউনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুরেরা। কাজ তেমন না থাকায় পরিবার নিয়ে কষ্টে কাটাচ্ছেন দিন। পেটের তাগিদে কেউ কেউ বের হলেও পড়ছেন পুলিশি বাধায়। তবে লকডাউনে হতদরিদ্র 36 লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিগগিরই 2,500 টাকা করে সহায়তা দেওয়া হবে, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দরিদ্র রিকশা চালক এনামুল লকডাউন শুরুর পর থেকেই আছেন আর্থিক কষ্টে। পেটের দায়ে লকডাউনের মধ্যেই তাই বের হয়েছেন রিকশা নিয়ে, কিন্তু পথে তাকে আটকে দেয় পুলিশ। জব্দ করা রিকশা ফিরে পেতে তার এই কান্না। পেটের দিয়ে বাড়াইছি, আমাদের এই রোডে এখন বাসা চলে যাচ্ছি, আমাদের ধরে আটকে দিচ্ছে, স্কার করতে দিয়ে আর আটকে দিচ্ছে, এখন যাতে পারছি না। আমি বলতে না করতে পারি, না থাকবো। তার মতো এমন অবস্থায় আরও অনেকে। পরিবারের মুখে খাবার তুলে দিতে রিকশা নিয়ে মূল সড়কে বেরিয়ে পড়েছেন বিপাকে। আমার কাছে তো টাকা পয়সা নাই, ওখানে বুঝেন না, না তাহা কালি বাইর হইলাম। আমি যাইতেছিলাম কারণ বাজার, উনি সারা সিঙ্গেল দিল, বলছে এই দাঁড়াও, সাইড করো, গাড়ি উল্টা এলো, নিজের হাতে উল্টাইছি, উল্টাই এনে বললাম 15-20 মিনিট পরে সারিয়া দেবো, সারে না, আধা ঘন্টা হয়ে গেল, সারে না। পেটের দায়ে তো বাড়িয়েছি। করোনা রোধে সারা দেশে 14 তারিখ থেকে কঠোর লকডাউন শুরু হলেও দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় তেমন কোনো সরকারি বা বেসরকারি কার্যক্রম নেই। এতে করে দৈনিক আয়ের উপর নির্ভরশীল খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। একটা দোয়ান আছিল, 2টা ঠেলা গাড়ি আছিল, পুলিশে ব্যাংক গিয়ে দিয়ে থইছে পুরা রাজার বাগ খানার অনু। তেন আমরা কি হরি খান পথের বিকেরি হয়েছি। তবে হতদরিদ্রদের পরিস্থিতি অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে, জানিয়েছে পুলিশ। তবে শিগগিরই দরিদ্রদের আর্থিক সহায়তা দেওয়া হবে, জানালো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমরা চেষ্টা করছি যে যতটুকু নমনীয় সহনীয় হয়ে আমাদের এই সরকারের যে লকডাউন যে এটা যাতে আমরা যে কার্যকর সফলভাবে কার্যকর করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তিনি 36 লক্ষ পরিবারকে অর্থ সহায়তা দিবেন এবং সেটার পরিমাণ 2,500 টাকা করে
এবং জিআরের 121 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, যেটা এই সপ্তাহেই করোনা সংকটে যারা পড়বেন তাদের মাঝে 500 টাকা করে বরাদ্দ দেওয়া হবে। লকডাউনে দরিদ্র খেটে খাওয়া মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি 99.5% কমে যায় বলে দাবি করেছেন চট্টগ্রামের একদল গবেষক। এছাড়া আক্রান্ত 92% রোগীরই বাড়তি অক্সিজেন প্রয়োজন হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা 2 মাস গবেষণা শেষে এই ফলাফল পেয়েছেন। টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত 200 মানুষের উপর গত 7 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত গবেষণা চালায় চট্টগ্রামের 7 গবেষক। এসব রোগীর মধ্যে 88% কোনো শ্বাসকষ্ট ছিল না। আক্রান্তদের মধ্যে 82.5% রোগীকে হাসপাতালে যেতে হয়নি। কেবল বার্ধক্যজনিত ও অন্যান্য সমস্যায় ভোগা রোগীরা টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হলে অতিরিক্ত অক্সিজেন দিতে হয়েছে। এছাড়া করোনার উপসর্গ, স্বাদ ও ঘ্রাণে কোনো পরিবর্তন ঘটেনি 56.5 এবং 55.5% রোগীর। প্রথম ডোজ টিকা গ্রহণকারী করোনা আক্রান্তদের গড়ে অক্সিজেন স্যাচুরেশন ছিল 96.8%। অন্যদিকে টিকা না নেওয়া রোগীদের গড় অক্সিজেন স্যাচুরেশন ছিল 85%। এখানে দেখা যায় মৃত্যু ঝুঁকি কমে এবং হসপিটালে যাওয়ার জন্য কিন্তু তাদের যেতে হয় না। বাসায় বসে যদি মৃদু সংক্রমণ হওয়ার পরও কিন্তু তারা এখানে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। এটা হলো ভ্যাকসিনের কার্যকারিতা এবং আমরা এটা পেয়েছি এখানে এই গবেষণায়। আর তাই হলো বলতে পারি আমরা এই গবেষণার আসল যে ভ্যাকসিন যদি আপনি নেন তাহলে আপনি মৃত্যু ঝুঁকি 99.5% কমে যাবে। এদিকে চিকিৎসকরা জানিয়েছে করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ টিকা নেয়ার পর কার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। টিকা কর্মসূচির পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষাও জরুরি বলছেন তারা। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আমি সুরক্ষিত না। আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছি কিন্তু আমি এখনো সুরক্ষিত না। এটা 3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে ভ্যাকসিনটা কাজ করছে কিনা, আমাদের শরীরে কাজ করছে কিনা। আপনারা জানেন অ্যান্টিবডি যখন মেসিভ ভাবে আপনি যখন ভ্যাকসিনেশন করবেন তখন কিন্তু অবশ্যই পরবর্তীতে 21 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন আছে। কারণ অ্যান্টিবডি টেস্ট করলে বুঝবেন আপনি কতটুকু আপনাকে সুরক্ষা দিবে। টিকা নেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া নিয়েও একটি গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের এই দলটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাত 9:30টায় মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে দেখা করতে যান কয়েকজন হেফাজত নেতা। জানা গেছে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতেই তাদের এই দেখা করা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি, নায়েবে আমির মোহাম্মদ আতাউল্লাহ হাফিজি, মামুনুল হকের ভাই, বেফাকের সভাপতি মাহফুজুল হক সহ কয়েকজন নেতা। সম্প্রতি ভাঙচুর ও নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। হেফাজত নেতা মামুনুল হককে মোহাম্মদপুর থানায় 2020 সালের ভাঙচুরের একটি মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামি পক্ষের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এই আদেশ দেন। পুলিশ জানিয়েছে 7 দিনের রিমান্ডে ভাঙচুরের মামলা ছাড়াও দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনা, বিভিন্ন ইস্যুতে উস্কানি, একাধিক বিয়ে নিয়ে বিতর্ক, মহানবীকে কটূক্তি, রাষ্ট্রবিরোধী বক্তব্য ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় সোমবার সকাল 11টায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। মামুনুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, আর আসামি পক্ষ আবেদন করে জামিনের। দুপক্ষের যুক্তিতর্ক শেষে জামিন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ডের আদেশ দেন মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামুনুলের নির্দেশে মসজিদে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সে কারণেই তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, মামুনুলকে সামাজিকভাবে হেয় করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের প্রতি সেগুলো সম্মান প্রদর্শন করে আদালতে হাজির হয়নি, তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং যৌক্তিক কারণেই তাকে এই 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিন চেয়েছিল আসামি পক্ষের আইনজীবী, সেটাও নামঞ্জুর হয়েছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্ত নয়। আদালতের আদেশের পর মামুনুল হককে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তারা ডিবি কার্যালয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশ বলছে, মামুনুল 2013 সাল থেকেই ধর্মের নামে রাষ্ট্রবিরোধী নানা উস্কানি দিয়ে আসছে। শাপলা চত্বরের পাশাপাশি হেফাজতের বেশিরভাগ তাণ্ডবে আছে তার সংশ্লিষ্টতা। রিমান্ডে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। ধর্মপান, ধর্মবিরু মুসলমানদেরকে বিভ্রান্তি করছে, বিভিন্ন জায়গায় যে উস্কানি দিয়েছে, হামলা হয়েছে তার উস্কানিতে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, সবকিছুই আমাদের আলোচনায় আসবে। হেফাজতের হামলা ভাঙচুরে সংশ্লিষ্টতা সহ মোট 18টি মামলার আসামি মামুনুল হক। তাকে গ্রেপ্তার করা নিয়ে জল্পনা কল্পনা চলছিল সপ্তাহ জুড়েই। অবশেষে রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না বলে জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার সন্ধ্যায় ফেসবুকে এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। বাবুনগরী বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের কোনো নির্দেশনা ছিল না। সরকার হেফাজতের নেতাদের গ্রেপ্তার করে হয়রানি করছে বলে অভিযোগ করেন। আজিজুল হক ইসলামাবাদী, মামুনুল হক, জুনায়েদ আল হাবিবদের 2013 সালের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। মঙ্গল গ্রহে হেলিকপ্টার উড়িয়ে ইতিহাস করল নাসা। 10 ফুট উচ্চতায় ওঠানামায় সময় লাগে 40 সেকেন্ড। টেস্ট খেলতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ দল। উইকেট দেখে আজই 16 থেকে 17 সদস্যের দল ঘোষণা। পরিচ্ছন্নতা কর্মী, হেল্পার কিংবা মেকানিক এখন ঢাকা দক্ষিণ সিটির গাড়ির চালক। তাদের কারণ নেই ড্রাইভিং লাইসেন্স, অথচ রাজধানীর ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছেন বেপরোয়া। এমনকি নিয়োগ পাওয়া চালকের বদলে গাড়ি চালাচ্ছেন অন্য কেউ। বছরের পর বছর এমন অনিয়ম চললেও কর্পোরেশনের অজুহাত, গাড়ির তুলনায় তাদের চালক কম। রং সাইড দিয়ে বিট দর পেয়ে দক্ষিণ সিটির বোর্জের ট্র্যাক চালাচ্ছেন শুভ। যদিও এটি চালানোর কথা তার বাবা আবুল হোসেনের, কিন্তু তা না করে অন্য কাজ করেন তিনি। শুভ জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই 7 মাস ধরে সিটি কর্পোরেশনের গাড়ি চালাচ্ছেন তিনি। এখন গাড়ি চালে। ড্রাইভিং লাইসেন্স আছে? জি না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বেরোয়েছেন কেন? না, আব্বুর গাড়ি, আব্বুর শরীর ভালো না। সড়ক নিরাপদ করতে গুরু দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাঁধে। প্রতি মাসে দফায় দফায় সরকারের বিভিন্ন সংস্থার সাথে তিনি বৈঠক করছেন, কিন্তু তার দপ্তরের চালকরাই অনিরাপদ করছে সড়ক। অধিকাংশ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই, যে কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকের সংখ্যা 300-র বেশি, যাদের কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ হেল্পার বা মেকানিক। যাদের আছে তাদের অনেকে হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছেন ভারী যানবাহন। লাইসেন্স এখানে নাই, কিন্তু লাইসেন্স বাসায়। আগে চাক্কা মিস্ত্রি কাজ করতাম সিটি কর্পোরেশনে, ওইখান থেকে মনে করেন আস্তে আস্তে সবার সাথে চলতে চলতে আস্তে আস্তে গাড়ি চালানো শিখছি। শিখার পরে এখন নিজে ড্রাইভ করি। পরিচ্ছন্নতা কর্মীও গাড়ি চালায়, কিন্তু সেটা আমি বলতে পারি না কারা এটা কোন পদে আছে এটা জানি না, কিন্তু জানি যে এরা পরিবহনের সদস্য না। এখানেই অনিয়ম শেষ নয়। নিয়োগপ্রাপ্ত চালকের বদলে গাড়ি চালান অন্য কেউ। এই যেমন হারুনের গাড়ি চালাচ্ছেন মাসুদ। আমি বেরিয়েছি ওস্তাদ আইন, ওস্তাদের শরীর খারাপ। ড্রাইভিং লাইসেন্স আছে? জি আছে। ড্রাইভিং লাইসেন্স আনি নাই তো, বাসায় রেখে এসেছি। সাধারণের মতো সিটি কর্পোরেশনের চালকদের বিরুদ্ধে মামলা দিতে পারে না পুলিশ। লাইসেন্স নাই,
বেপরোয়া চলে এরকম গাড়ি আমাদের সামনে পড়লে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের কর্তৃপক্ষকে আমরা অবগত করি, আমরা গাড়ি নাম্বার বলি, তারা ব্যবস্থা নেবে, এই মর্মে আমাদের স্বীকারোক্তি দেয়। সিটি কর্পোরেশনের সহজ স্বীকারোক্তি, 513 গাড়ির বিপরীতে চালকের সংখ্যা কম। কেউ দুর্ঘটনা ঘটালে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা। ড্রাইভিং লাইসেন্স নেই এমন না, অনেক আমাদের ড্রাইভার না, এটা বলতে পারেন। আমাদের কিন্তু গাড়ির সংখ্যা চেয়ে আমাদের ড্রাইভারের সংখ্যা কম। দুটো মামলা আছে ড্রাইভার নেওয়ার বিষয়ে, তারপর আমরা বিজ্ঞপ্তি যে ড্রাইভার নিচ্ছে আমরা, কিন্তু পদ শূন্য হচ্ছে কিন্তু রেগুলার। তো আমাদের মধ্যে আমরা দক্ষ শ্রমিক নিয়োগ করে কিন্তু। সিটি কর্পোরেশন হলেও তাদের চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নিবন্ধন বাধ্যতামূলক বলে মত গণপরিবহন বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি খরচ কমলেও এলপিজির বাড়তি দাম বেঁধে দিয়েছে বিইআরসি। এপ্রিলে আন্তর্জাতিক বাজারে প্রতি টনে দাম কমেছে $65, অথচ দেশে বিক্রি করা হচ্ছে মার্চের চড়া দামে। এটি স্বীকার করে নিয়ন্ত্রক সংস্থা বলছে, দাম নির্ধারণের হেরফের গ্রাহকদের মেনে নিতে হবে, কারণ আমদানি খরচের সাথে মিল রেখে এলপিজির দাম ঠিক করতে গণশুনানি লাগবে। 12 এপ্রিল এলপিজির দাম ঠিক করে দেয় এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সে সময় আমদানি খরচ ধরা হয় মার্চের, অথচ মার্চের তুলনায় এপ্রিলে প্রতি টন এলপিজি আমদানিতে খরচ কমেছে $65। এ হিসেবে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম হওয়ার কথা $910 টাকা, বিইআরসি যা বেঁধে দিয়েছে $975 টাকা। মার্চের আমদানি খরচের উপর দাম ঠিক করা হয়েছে, অথচ ব্যবসায়ীরা আমদানি খরচ মেটাচ্ছেন এপ্রিলের দরে। তাই এখন ব্যবসায়ীরা চুপ, কিন্তু এর উল্টো হলেই ক্ষুব্ধ হন তারা। প্রতি মাসে সিপির সঙ্গে মিলায় করাটা হয়নি এখন পর্যন্ত। যে মেকানিজম, সে মেকানিজম কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। এখন এটা নিয়ে এসে কথা বলে লাভ নেই। আপনারা তাহলে নেক্সট মিটিং ইয়েতে আসেন, সাধারণ সভায় আসেন, গণশুনানিতে আসেন, সেখানে লেট আস ডিসাইড যে সৌদি সিপি যখন ডিক্লেয়ার হবে অটোমেটিক্যালি আমরা কম্পিউটারে ওইভাবে সেট করে ফেলবো। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, দাম নির্ধারণে ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে বিইআরসি। অবৈধভাবে বাড়ানোর বেনিফিট দিয়ে গেছে বিআরসি, বা ধারাবাহিকভাবে মূল্য নির্ধারণ না করে বছরের পর বছর এখন কমে গেছে, তাদেরকে বাড়ার দাম ধরে আবার নির্ধারণ করেছে। এটা বিআরসির চরমভাবে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। দাম নির্ধারণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা না থাকায় দাম বর্জন করেছে ক্যাব। পুনরায় গণশুনানির দাবি জানিয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে বিইআরসিকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের ব্যবধানে বরিশালের কীর্তনখোলা নদীর 3টি পয়েন্টের পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা পাওয়া গেছে। জলাধার মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিতের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহ আগে থেকেই কীর্তনখোলা নদীর পানি হঠাৎ করেই লবণাক্ত হয়ে ওঠে। পানির স্বাদ লবণাক্ত হওয়ায় বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার লোকজন। আমরা গোসল করতে গেলে আপনার মনে করেন মাথা আঠা হয়ে যায়, এবং ওই চার আমরা যে চা বানাই চার স্বাদ অন্যরকম হয়ে গেছে। 48 বছর বয়সে আমি কখনোই এই নদীর পানি লবণ দেখিনি। বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বলছে, গত 7 ফেব্রুয়ারি কীর্তনখোলা নদীর 6টি পয়েন্ট থেকে পানি সংগ্রহ করা হয়। এতে 3টি পয়েন্টের পানিতে সহনীয় মাত্রার চেয়ে লবণাক্ততা বেশি ছিল। আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 1200 মাইক্রো সিমেন্স পার মিটার কিউব পার সেন্টিমিটার, আর আমরা মার্চ মাসে পেয়েছি 1362, যেটা মানমাত্রা থেকে অনেক বেশি, এবং এটা অবশ্যই আমাদের চিন্তার বিষয়। তবে বিষয়টিকে এখনই বড় ধরনের বিপর্যয় বলছেন না পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা মনিটরিং করব, আরও স্যাম্পলিং করব, আরও দেখব। যদি অ্যাবনর্মালিটিটা এইভাবে দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। মিঠা পানিতে মাত্রাতিরিক্ত লবণ পাওয়ায় শঙ্কা জানিয়েছেন পরিবেশবাদীরা। পানির প্রবাহ কমে যাওয়ার কারণে, যে পানির যে ফোর্সটা না থাকার কারণে আমাদের সাগরের পানিগুলি আস্তে 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 এখানে উপরের দিকে উঠে আসতেছে। কাজে এই ব্যাপারে এখনই পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য কর্তৃপক্ষদেরকে সতর্ক থাকতে হবে। 2020 থেকে 21 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কীর্তনখোলা নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ স্বাভাবিক থাকলেও এবছর মার্চ মাসে তা বেড়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতি বছর বড় মৌসুমে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাওরে আসেন কয়েক হাজার চাষি।
জিরাতি হিসেবে পরিচিত এসব চাষিদের বছরের অর্ধেক সময় কাটে এই হাওরেই। তবে সরকারি তালিকায় নাম না থাকায় কোনো রকম বিপর্যয়ে প্রণোদনা পায় না জিরাতিরা। বংশ পরম্পরায় হাওরে চাষের ওপর নির্ভরশীল এই জিরাতিরা চায় সরকারি স্বীকৃতি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লাখপুর গ্রামের কৃষক গোলাপ মিয়া এবছরের কার্তিক মাসে এসেছেন ইটনা উপজেলার কুনিয়ার হাওরে। জমিপত্র নিয়ে করেছেন বোরো ধানের আবাদ। এখন প্রস্তুতি নিচ্ছেন ফসল ঘরে তোলার। কৈশোর থেকে বাবার সাথে হাওরে আসতে শুরু করেন গোলাপ মিয়া। এখন বছরে 6 মাসই কাটে কাঁচা ঘরের এই অস্থায়ী আবাসে। আমরা বাপ দাদারাও জিরাত করতে আসতো, আমরা এখন আসি, আসে কার্তিক মাসে আসি, বৈশাখ মাস পর্যন্ত তাই যাই আল্লাহ যাই দান দেয় তাই মারাইয়া আমরা বর্ষাকালে পানি আসলে তাই গড়গলা ভাঙিয়ে নিয়ে আমরা চলে যাই। গোলাপ মিয়ার মতো অন্তত আরও 20,000 জিরাতি প্রতি বছর হাওরে আসেন চাষাবাদ করতে। কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদি উপজেলা সহ বিভিন্ন এলাকার চাষিরা বিস্তীর্ণ হাওরে মাসের পর মাস কাটান জীবিকার তাগিদে। আইসি দেওয়ার জন্য আল্লাহ দু দাওয়াই তাহলে দায়তারাম, আর দু না দাওয়াই তাহলে যেমন গা লাগবো কালকে। আমরা ব্যবসা নাই এটি আমরা করিয়া কেমন লাগে, লস হইলে লাভ হইলে আমরা করিয়া কেমন লাগে। মেশিনের পানিও গায়ে মেশিন দুজি সুবিধা না, আমরা বিলের পানি আরো মেশিনের পানির যে বালা। জিরাতি কৃষকদের জীবনমান উন্নত করতে তাদের তালিকাভুক্ত করে সরকারি সহযোগিতার আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। বড় ফসল আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তারা আমাদের রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এখানে ভালো পানীয় সুব্যবস্থা নাই, স্যানিটেশনের সমস্যা আছে। তাদেরকে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আওতা আনা যায় তাহলে তারা উৎসাহ ভরে আরও বেশি কাজ করবে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। চলতি বছর জেলায় 1,67,000 হেক্টর বোরো আবাদের মধ্যে হাওরেই হয়েছে 1,03,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিশ্বে করোনায় একদিনে 9,700 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ভারতে মারা গেছে 1700 জনের বেশি। শনাক্ত হয়েছে 6.5 লাখ নতুন রোগী। ব্রাজিলে 1600 জনের মৃত্যু এবং 34,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এছাড়া ফ্রান্সে 447 জন, কলম্বিয়ায় 420 এবং ইরানে 398 জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মারা গেছে 459 জন। নতুন শনাক্ত 49,000। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 30,42,000। এ পর্যন্ত আক্রান্ত 14,26 লাখের বেশি। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 12,14 লাখ মানুষ। মে থেকে ভারতে 18 বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী বলেন, ভারতের অধিকাংশ মানুষ যেন টিকা নিতে পারেন সেই লক্ষ্যে 1 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 16 জানুয়ারি দেশ জুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা কার্যক্রম শুরু হয়। 1 এপ্রিল থেকে 45 বছরের বেশি বয়সীদের জন্য টিকার অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন 18 বছরের বেশি যে কোনো ভারতীয়। মঙ্গল গ্রহে হেলিকপ্টার উড়িয়ে ইতিহাস গড়ল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানান, সোমবার 1 মিনিটের কম সময় মঙ্গলের আকাশে উড়েছে ইনজেনুইটি। এই সময়কে বলা হচ্ছে রাইট ব্রাদার্স মোমেন্ট। এই সাফল্যের পর ভবিষ্যতে আরও বেশি অত্যাধুনিক যান লাল গ্রহে উড়ানোর পরিকল্পনা নাসার। 2020 সালের 30 জুলাই মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় নাসার পার্সিভিয়ারেন্স রোভার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেব্রুয়ারিতে লাল গ্রহে পৌঁছায় এটি, যার ভেতরেই ছিল হেলিকপ্টার ইনজেনুইটি। কয়েকবার হেলিকপ্টারটি ওড়ানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ায় তা হয়ে ওঠেনি। অবশেষে সোমবার ইনজেনুইটিকে উড়াতে সক্ষম হয়েছে নাসা। হেলিকপ্টারের উড়ানোর ভিডিও ধরা পড়েছে পার্সিভিয়ারেন্সের ক্যামেরায়। স্যাটেলাইটের মাধ্যমে আসা এই ভিডিও দেখে উল্লাস করেন নাসার বিজ্ঞানীরা। চালকবিহীন হেলিকপ্টারটি প্রায় 10 ফুট উচ্চতায় উঠে পরে ধীরে ধীরে নেমে আসে। সব মিলিয়ে সময় লাগে 40 সেকেন্ড। দেখতে ছোট ড্রোনের মতো খুদে হেলিকপ্টারের ওজন 4 পাউন্ড। আছে কার্বন ফাইবারের বড় 4টি পাখা, যা মিনিটে 2500 বার ঘুরতে সক্ষম। হেলিকপ্টারের 4টি পায়ে যুক্ত করা হয় 2টি ক্যামেরা, কম্পিউটার সহ দিক নির্দেশনার সেন্সর।
ইঞ্জিনটির সঙ্গে ছিল একটি কাপড়ের টুকরা, যা নেওয়া হয় ফ্লাইওভার 1 নামের বিমানের ডানা থেকে। 1903 সালে এতে উড়েই ইতিহাস করেন রাইট ব্রাদার্স। সে কারণেই 118 বছর পর মঙ্গলে হেলিকপ্টার উড়ার সময়কে রাইট ব্রাদার্স মোমেন্ট বলে আখ্যা দেওয়া হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই নিষেধাজ্ঞায় মিয়ানমারের 10 ব্যক্তি এবং 2টি সামরিক নিয়ন্ত্রিত সংস্থাকে তালিকাভুক্ত করেছে। ইউএর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের জানান, মিয়ানমারের জনগণ যেন ক্ষতি না করতে পারে সেজন্য এই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবরোধ দেওয়া হয়েছে। এতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের অর্থনীতিকে টার্গেট করা হয়েছে। সামরিক নিয়ন্ত্রিত সংস্থাগুলো ইউএর থেকে দেশটির সামরিক বাহিনীর জন্য তহবিল জোগাড় করত। এছাড়া গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুণ্ণ করায় সংস্থাটি মিয়ানমারের 35 জনের ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। 2 টেস্টের সিরিজ খেলতে ক্যান্ট্রিতে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে আজ অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। পাল্লেকেলের উইকেট দেখেই হবে চূড়ান্ত দল ঘোষণা। ড্রেসিং রুমে বেশি ক্রিকেটার না রাখার বাধ্যবাধকতায় দল হবে 16 থেকে 17 সদস্যের। বাংলাদেশে ফেরার ফ্লাইট না থাকায় বাকিরা থেকে যাচ্ছেন দলের সাথে। নেগোম্বো থেকে ক্যান্ডিতে বাংলাদেশ দল 3 ঘন্টার বাস জার্নি করে এদিন বিশ্রামে থেকেছেন মুমিনুল তামিমরা। এখানে আসার আগে কাতুনাগেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দেশে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ডোমিঙ্গো। কথা ছিল লঙ্কায় এসে প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা হবে স্কোয়াড, বাকিদের পাঠিয়ে দেওয়া হবে দেশে। কিন্তু পরিকল্পনায় পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। দেশে ফেরার ফ্লাইট না থাকায় স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও দলের সাথে থেকে যাচ্ছেন লঙ্কায়। প্রথম টেস্টকে সামনে রেখে বুধবার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলন করবে মুমিনুলরা। কিন্তু একদিন আগেও জানা যায়নি টেস্ট দলটা কেমন হবে। প্রধান নির্বাচক জানিয়েছেন উইকেট আর কন্ডিশন বুঝে হবে চূড়ান্ত দল ঘোষণা। বুধবার সিরিজের প্রথম টেস্ট পাল্লেকেলে স্টেডিয়ামে। এই ভেন্যুতে ওয়ানডে খেলেও প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপার লিগ নিয়ে সংকটের মাঝে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বদলের সিদ্ধান্ত। 2024-25 মৌসুম থেকে ইউরোপ সেরা লড়াই আসছে নতুনত্ব। আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে তার রূপরেখা। নতুন ফরম্যাটে 32 দলের জায়গায় মূল পর্বে অংশ নেবে 36টি দল। সোমবার ইউএফার কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতদিন 4 দলের গ্রুপে প্রত্যেক দল হোম অ্যাওয়ে মিলিয়ে খেলত 6টি ম্যাচ। এখন প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত 10টি ম্যাচ খেলবে। সবগুলোই হবে ভিন্ন দলের বিপক্ষে। 5টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ থাকবে সেখানে। শীর্ষ 8 দল সরাসরি উঠবে শেষ 16। আর 9 থেকে 24তম স্থানে থাকাদের মধ্যে 2 লেগের প্লে অফে নির্ধারণ হবে বাকি 8 দল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খরচে বোলিং মুস্তাফিজের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের হার 45 রানে। বোর্ডে 128। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খরচে বোলিং মুস্তাফিজের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের হার 45 রানে। বোর্ডে 188 রান তোলে চেন্নাই, জবাবে 143 রানে আটকে যায় রাজস্থান। এদিন ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওই ওভারে 3 রান দিয়ে নেন 1 উইকেট। পরবর্তীতে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি টাইগার পেস সেন্সেশন। শেষ ওভারে সবচেয়ে বেশি রান দিলেও 2টি রান আউটে অবদান ছিল ফিজের। সব মিলিয়ে কোটার 4 ওভারে 37 রান খরচে 1 উইকেট তার দখলে। ডুপ্লেসি, রাইডু, মঈনদের ছোট অবদানের পরও চ্যালেঞ্জিং টোটাল পায় চেন্নাই। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জস বাটলার ছাড়া রাজস্থানের কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ করতে পারেননি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কঠোর লকডাউন বাড়ছে 28 এপ্রিল পর্যন্ত। করোনায় একদিনে 112 মৃত্যুর রেকর্ড, শনাক্তের হার 17.68%। চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার পরামর্শ দুদকের। স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির সংখ্যা টিআইবির। লকডাউনে কাজ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে দিনমজুরেরা। পেটের তাগিদে কেউ কেউ বের হলেও পড়ছেন পুলিশি বাধায়। বিশ্বে একদিনে করোনায় 9,700 মানুষের প্রাণহানি, শনাক্ত 6,50,000-এর বেশি রোগী। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।